জেরিন কেন যেন সামহাউ মানে তমা মির্জার অন্য সব চরিত্রকে ছাড়িয়ে গেছে। জেরিনের যে চরিত্র এই টাইপের ক্যারেক্টারে আমাকে কখনো দর্শক দেখেনি। তুমি যেহেতু দাগির নায়িকা, অন্য চলচ্চিত্রগুলো তোমার দেখা হয়েছে কিনা? জঙ্গলি, বরবাদ, জিন 3। 7-8 দিন হয়ে গেল, ঈদ গেল, আমি একটা দিন সময় পাইনি। কোন নায়কের সঙ্গে অ্যাক্টিং করা তোমার কাছে স্বপ্নের মতো? প্রসেনজিতের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা। মিক্সড ফিল্ম আমি করতে পারি, যেখানে কমার্শিয়াল এলিমেন্টও আছে, ওইখানে ডিফারেন্ট অ্যাক্টিং এর জায়গাটাও আছে। নিশো তমা জুটির তৃতীয় চলচ্চিত্র আসছে কবে? তৃতীয় চলচ্চিত্র আসবে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। আজ আমার সঙ্গে আছেন এমন একজন অতিথি, ঠিক গতকাল সন্ধ্যায় আমি তার সিনেমার স্পেশাল স্ক্রিনিং দেখে এসেছি এবং মুগ্ধ হয়েছি। আর এটা বলতেই হবে যে এবারের এই চলচ্চিত্র আমার মনে তো দাগ কেটে গেছে। শুধু আমার না, এখন পর্যন্ত যারা দেখেছেন দর্শক প্রত্যেকের একই কথা, তারা দুর্দান্ত পারফরমেন্স দেখেছেন দাগিতে তার। এবং শুধু কি তার, পুরো সিনেমা জুড়েই একটা দারুণ পারফরমেন্স আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো ঈদ তার জন্য বিশেষ। এই রোজার ঈদে তিনি আমাদেরকে দাগি উপহার দিলেন। ঠিক 2 বছর আগে কোরবানির ঈদে তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন সুড়ঙ্গ, অর্থাৎ সুড়ঙ্গের ময়নার কথা বলছি আমি। এবং ঠিক 10 বছর আগে 2015 সালে মুক্তি পেয়েছিল নদীজন, যে চলচ্চিত্রে ছায়া চরিত্রের জন্য তিনি পেয়েছিলেন পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং সেই সিনেমাটিও কিন্তু মুক্তি পেয়েছিল রোজার ঈদে। তার মানে হচ্ছে ঈদের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার আমল নামায় কি কি আমল লেখা হয়েছে সেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি দর্শক। এবং তিনি কিন্তু ছোট পর্দা বলি, বড় পর্দা, একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম, এবং যখন তিনি উপস্থাপনা করতেন তখনও কিন্তু সেই প্রিয়তমার প্রিয় মুখ আমরা সবাই মুগ্ধ হয়ে দেখতাম, শুনতাম। এবং আরও অনেক ভালো কাজ সামনে আসছে, কারণ ওপার বাংলার খুব গুণী নির্মাতা তাকে নিয়ে কাজ করেছেন। 2 বন্ধু সেই সিরিজের নাম আমরা দেখতে পাবো খুবই শীঘ্রই। কথা হবে তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন নদীজনের ছায়া, সুরঙ্গের ময়না, এবং সেই সাথে দাগির জেরিন, তমা মির্জা। হ্যালো, কি খবর? থ্যাংক ইউ। আমার মানে পুরা তুমি লিস্ট বলে ফেলছো। ওরা আরো অনেক কিছু বলা যেত, আমি ভাবলাম যে আরেকটু শর্ট করি, এত কথা বললে তো পরে আমার গল্পই করা হবে না। বাই দ্য ওয়ে, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জেরিনকে। ময়নাও আমার খুব পছন্দের ছিল, কিন্তু আমি জানি না তুমি আমার সাথে একমত হবে কিনা। মানে গতকাল সন্ধ্যায় দেখার পর এই কথা আমাকে বলতেই হবে যে জেরিন কেন যেন সামহাউ মানে তমা মির্জার অন্য সব চরিত্রকে ছাড়িয়ে গেছে। তমা মির্জা কি বলবে এই প্রসঙ্গে? এইটা মনে হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেটা আমার মনে হয়। দেখো, যে জেরিনের যে চরিত্র এই টাইপের ক্যারেক্টারে আমাকে কখনো দর্শক দেখেনি। তো এইটা আমি কেমন করব এটা তো জানে না কেউ। এবং এই ধরনের কথা আমি শুনেছিলাম যখন আমি খাঁচার ভিতর অচিন পাখি করেছিলাম, কারণ খাঁচাতে আমার যে ক্যারেক্টার ওই চরিত্রে কখনো কেউ আমাকে দেখে নাই। তো এরপরে যখন লম্বা একটা সময় কিন্তু আমি এই প্যাটার্নের কাজই বেশি করছি। তুমি দেখবা ফ্রাইডে, আমলনামা, ক্যাফে ডিজার্টটা আবার একটু ডিফারেন্ট ছিল। তো তখন কিন্তু আবার আমি প্রশংসা পেয়েছি যে হ্যাঁ, একটু ডিফারেন্ট দেখলাম। তো দাগিতে এসে আমি জানি না, আমি তোমাকে বলছিলাম যে আমাকে আমার সব থেকে কাছের মানুষরা এই কথাটা বলেছে। আমি শুনেছি, মানে নিশু ভাই একই কথা বলেছে যে তুমি সবচেয়ে ভালো অ্যাক্টিং করেছো জেরিন চরিত্রে। আন্টিও একই কথা বলেছে তোমার মা। আমার আম্মু কালকে আমাকে বলতেছে, আমার আম্মু আমার সাথে ঈদের দিন দেখছে, তো আমাকে কালকে বলতেছে যে সবাই বলছে অনেক ভালো অনেক ভালো। তো আমি ঈদের দিন তো দেখলাম, কিন্তু ঈদের দিন আমরা টিকিট না পাওয়াতে একদম সামনের রতে দেখছি। তো ওইখান থেকে তো একদম সুন্দর মতো দেখা যায় না। ধরো ফেস দেখতেছি এতটুকু, ফিগার দেখতেছি এত বড়। তো বলে আমি ভাবছিলাম কেন এরকম বলছে। আমি আজকে মুভিটা দেখে বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি বুঝছো মা? আমি নিজেও না বুঝতেছি না কেন মানুষ বলছে যে এটা আমার অন্যান্য সব চলচ্চিত্রকে ছাড়িয়ে গেছে অভিনয়ের জায়গা থেকে। তখন আমি বললো যে আমার খুব মাপা লাগছে, খুব পরিমিতি বোধ ছিল। বলছে যে একটা মানে আভিজাত্য ছিল ক্যারেক্টারটার মধ্যে। হ্যাঁ, যখন সে প্রেমিকা তখন একরকম লাগছে, যখন সে ওয়াইফ তখন একরকম লাগছে, যখন সে মা, এবং যখন সে পরের চরিত্র তখন আবার অন্যরকম লাগছে। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব পরিমিত এবং এটা তোমার বেস্ট। আচ্ছা, নিশু ভাই আমাকে বলছে। আমি বলছি নিশু ভাইয়া আপনি এটা কেন বলছেন? আমার আম্মা আমাকে একই কথা বলছে। কালকে আমি নিশু ভাইকে জিজ্ঞাসা করছি যখন আম্মু আমাকে বলছে। আমি বলছি ভাইয়া আপনি আমাকে কেন বলছেন বলেন তো যে এটা আমার সব থেকে বেস্ট পারফরমেন্স। বলছে কারণ মানে একই কথাই বলছে যে পরিমিত আমার কাছে লাগছে। তো আমি জানি না, আমি যখন স্ক্রিনে দেখে আমি না বললাম না তোমাকে, বলছিলাম যে আমি আমার ভুল ধরি বসে বসে। আমার কাজই থাকে যে এটা কোনটা ভুল, এটা আর পরের বার করা যাবে না। দেখো আমরা তো ভুলের ঊর্ধ্বে না। অবশ্যই তুমিও যখন অ্যাঙ্করিং করো কোথাও গিয়ে তোমার প্রোগ্রাম শেষে মনে হয় যে এই প্রশ্নটা কেন করলাম না, এটা তো আমি আরো সুন্দর করতে পারতাম।
বাট আমাদের চোখে মনে হবে এটাই তোমার বেস্ট। তো এরকম আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা কোথায় কোথায় আমার ঠিক করা দরকার, এবং আমি কিছু জিনিস পয়েন্টও করছি, হয়তো দর্শকের চোখে পড়বে না বা অন্যান্য আমার কাছের মানুষের চোখে পড়বে না। আমার মনে হয়েছে অভিনেত্রীর জায়গা থেকে যে এই জায়গাগুলো আমি আরো সুন্দর করতে হবে আমাকে। তার মানে এমন না যে এটা সুন্দর না, এটা আরো সুন্দর হতে পারে। রান্নার মতো, রান্নার যত মজা হোক, হ্যাঁ যতই মজা হোক আমরা ভাবি আরো আরো মজা রান্না করতে হবে, আরো এটা আরো টেস্টি হতে হবে। তো আমার কাছে মনে হয় অভিনয়টা এরকম যে এটার শেষ নাই, মানে ভালো করার শেষ নেই। আমার একটা প্রশ্ন আছে, শিহাব শাহিনের এটা দ্বিতীয় চলচ্চিত্র, নিশো ভাইয়ের দ্বিতীয় চলচ্চিত্র এবং নিশোতমা জুটির দ্বিতীয় চলচ্চিত্র, নিশোতমা জুটির তৃতীয় চলচ্চিত্র আসছে কবে? তৃতীয় চলচ্চিত্র আসবে, অবশ্যই আসবে। তার মানে দর্শক আমি কিন্তু ভুল ধরিনি। এ কারণেই আসবে কারণ আমি মানে অভিনেত্রী হিসেবে বলো বা একজন তার ফ্যান হিসেবে বলো, আমি তো অবশ্যই চাই নিশো ভাইয়ের সাথে আমার আরো কাজ হোক। কিন্তু তৃতীয় চলচ্চিত্র মানেই যে এটার পরেই মানে তার ব্যাক টু ব্যাক 3টা ছবির কোয়ার্টিস্টে আমি, সেটা না। কিন্তু তার সাথে আমার পরের যে ছবিটা হবে সেটা যদি অনেক পরেও হয় তখনও কিন্তু তোমরা একই কথা বলবো যে তৃতীয় চলচ্চিত্র, মানে একসাথে আমরা দুইজনে এসেছি। হ্যাঁ, একসঙ্গে দুজনে। হ্যাঁ, আমি এটা তো হবে, দেখছিলাম এটা তো আজকে হতেই হবে। তুমি আস্তে আস্তে বোধহয় প্রোফাইল পিকচার চেঞ্জ করলে এই পোশাকের, আমি দেখলাম প্রোফাইল পিকচার নতুন কিছু, খুবই সুন্দর লাগছে। আর সাদাতে তোমাকে খুব ভালো লাগে, সাদা কালো বা যে কোনো কালারই খুব ভালো লাগে। মহেন্দ্র সরির একটা পোস্ট তুমি শেয়ার করেছো এবং কি বলার আছে আসলে, সে খুব প্রশংসা করেছে তোমার এবং ওভারঅল সবাইকে নিয়েই বলেছে, তোমাকেও খুব বিশেষভাবে তিনি প্রশংসা করেছেন এসবিএফ এর যিনি। ইটস আ ভেরি বিগ কমপ্লিমেন্ট আসলে। মনিদা তো আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ফ্রম দ্য বিগিনিং, রাইট। এসবিএফ বাংলাদেশ বাদই দাও, কলকাতা মানে ইন্ডিয়ার মধ্যে অনেক বড় একটা নাম, একটা প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান। এবং সেখানে হইচই, উনি আরেকটা হইচই যেটা আছে ওনাদের, দেখো একটা মানুষ কতটা ফিল্মকে ভালোবাসলে এইভাবে নিখুঁতভাবে সুতো বুননের মতন বুনতে বুনতে একটা প্রোডাকশন হাউসকে এত বড় করতে পারে। এবং তাদের যদি তুমি প্রোডাকশনগুলো দেখো, যেসব ছবি তারা প্রডিউস করেছেন, হ্যাঁ একটিকে একটি ছাপিয়ে গিয়েছে, অসাধারণ। এবং এটা শুধুমাত্র সম্ভব যখন এই চলচ্চিত্রকে তুমি ওন করবা, তুমি এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসবা। তো এবং উনি খুবই ডাউন টু আর্থ, এটা মানে একদমই, আমি যতবার ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কথা বলার, আমার কখনোই মনে হয়নি যে আমি এত বড় একটা প্রতিষ্ঠানের ওনারের সাথে বসে কথা বলছি। এবং কালকে যখন উনি আমাকে, যখন দেখা হয়েছে, আমাকে পার্সোনালি উনি আমাকে বলে নাই খুব ভালো করেছি, কিন্তু যখন কথা হচ্ছিল, আমরা সবাই যখন প্রিমিয়ার শেষে বসেছি, তখন যখন কথা হচ্ছিল যে অসাধারণ, নিশো ভাই তো এক কথায় অসাধারণ, অসাধারণ করেছে। নিশো ভাইয়ের বিশ্লেষণে যাওয়াই উচিত না আমার, তোমার এটা একদমই নাই, আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম ওনার মুখের দিকে তাকিয়ে যে ওয়াও, নাই এটা নিয়ে কথা না বলি আমরা। তো যখন প্রশংসা ছিল তখন উনি রাফিকে ইনফ্যাক্ট জিজ্ঞাসা করছিলেন যে জেরিনকে কেমন লাগছে, এবং ওই যে কনফিডেন্স ছিল না ওনার চোখে মুখে, যে তোমাকে ভালো বলতেই হবে, একটা কনফিডেন্স নিয়ে একটা ময়না বেশি ভালো ছিল নাকি জেরিন, আমি হলে তো রাফি ভাইকে প্রশ্ন করতাম। তো তখন যখন এটা উনি বলছেন না, তখন রাফি বলল যে না, জেরিনও অসাধারণ, এটা তো আমার ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স। সামহাউ তোমা জেরিন চরিত্রে মানে সবকিছু, ধরো তোমার গেটআপ, তোমার পোশাক, পোশাকের রং, তুমি দেখেছো আমি কিন্তু মেকআপ ছাড়াই এসেছি, তুমি লাস্ট সিন দেখেছো? আমাকে সামি আপু ছিলেন, সিগনেচার লুক বাই সামি আপু, আমি ওনার ওখানেই সবসময় আসলে সাজুগুজু বা এগুলো, আমি যে কোনো স্পেশাল ইভেন্টে যাই, তো আপু কালকে ছিলেন। তো আপু বলতেছে, এই তুমি লিপস্টিকও দাও নাই তো? আমি বলছি হ্যাঁ আপু দিই নাই। কি সাহস! না না না, ওইটা ওই ক্যারেক্টারটা ওই সময় কিন্তু এটা ডিমান্ড করে, মানে একদম লাস্ট মোমেন্টে কাজল নেই, চোখে কিছু নেই, মুখে কিছু নেই, লিপস্টিক নেই। এবং আমি না শট শেষে ভাবছিলাম যে এত বড় একটা রিস্ক নিয়ে নিলাম। না না, আমার কাছে মনে হয় যে এটা আরো বেশি ন্যাচারাল হয়েছে এবং বড় পর্দার রকম লেগেছে। আচ্ছা, রায়হান রাফির প্রসঙ্গে পরে যাই, যেহেতু এই দুটো চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, কারণ জেরিন এবং ময়না, সবাই বলছে যে ময়নার থেকে জেরিনকে বেশি ভালো লেগেছে। আমি জানি এটা আমি আসলে কম্পেয়ার করছি না, সুড়ঙ্গ আমাদের খুব পছন্দের একটা চলচ্চিত্র। শিহাব শাহিনের সাথে প্রথম কাজ করা, শিহাব শাহিন অ্যাজ এ ডিরেক্টর কেমন, মানে তাকে নিয়ে যদি কোনো মন্তব্য করতে বলি? না, অবশ্যই মন্তব্য করতে চাই। শিহাব ভাই এক কথায় অসাধারণ। শিহাব ভাইয়ের মধ্যে না, মানে কিছু কিছু, শোনো, এগুলো না আল্লাহ প্রদত্ত। আমি মনে করি যে আর্টিস্ট যে হয়, এইটা আসলে লাকও যেমন থাকে, কিছু জিনিস আল্লাহ প্রদত্ত এবং পরিশ্রম, ডেফিনেটলি এই তিনটার কম্বিনেশন ওনার মধ্যে মানে প্রখর। কিছু কিছু জায়গায় এমন ম্যাজিক উনি করে ফেলে না। ধরো আমি যখন অ্যাক্টিং করছি,
উনি আমাকে বলছে এটা দেখছি, মানে হ্যাঁ আমি তো আমার মতনই করে করছি। স্বাভাবিক। উনি আমাকে বলছে আমি এটা দেখছি তমা। আমি বলছি ভাই কোথায় দেখছেন? বলে যেখানে দেখছি। এটা ব্যক্তি তোমার সাথে কথা বলতে গিয়ে দেখি বা স্ক্রিনে দেখি, এটা আমি দেখছি, আমাকে অপশন দাও। আর কি হতে পারে? এই কথাটাই ও আর কিভাবে বলতে পারে, কত ভাবে বলতে পারে। আমি বসে বসে মানে সিনেমা হলে নোট করছিলাম নোটপ্যাডে যে উনি কি কি বিষয়গুলো ডিরেক্টর ইনক্লুড করেছে, সেটা আমি এখন বললে হয়তো স্পয়লার দেওয়া হয়ে যাবে। তো যদি আমি ডিরেক্টরকে পাই এখানে, তার ইন্টারভিউ নেই, তখন হয়তো তাকে জিজ্ঞেস করবো যে সে এটা নিয়ে কতখানি পড়াশোনা করেছে, হ্যাঁ। এত এত কিছু তিনি এখানে যুক্ত করেছেন, এবং খুব মজা পাচ্ছিলাম এক একটা আলাদা পোর্শনে। এবং এবং তুমি দর্শককে দেখবা ওনার বেস্ট পার্ট হলো উনি কিন্তু খুব বেশি কথা বলায়নি কাউকে দিয়ে। না, যে তুমি দেখবা আমার অনেক সাইলেন্ট এক্সপ্রেশন আছে, অনেক। নিশো ভাই কথা বলছে আমি শুনছি শুধু, বাট আমার জাস্ট এক্সপ্রেশন উনি নিছে। এবং অনেক জায়গায় তুমি দেখবা যেখানে বলা সেখানে বড়বড় বড়বড় করে বলছি, সেখানে নিশো ভাই চুপ, কোনো কথা বলছে না। এই যে রিসিভ করার একটা বিষয় এবং ডেলিভার করার একটা বিষয়, এবং আসলেই কিন্তু এই যে কথা বলছি তুমি তো চুপ করেই শুনছো, তুমি কি মাঝখান থেকে অনেক কথা বলছো না? তা এই যে আমাদের কেন এই অ্যাক্টিং বলো বা গল্পটা রিয়েলিস্টিক লাগছে, কারণ এখানে অতিরঞ্জিত কিছু নেই। না, তুমি অতিরঞ্জিত কিচ্ছু পাবা না। এবং দেখো নিশো ভাইয়ের মতন একজন হিরো যিনি বড় পর্দায় আসছেন, উনি ওনার 15 কেজি ওয়েট বাড়াই ফেলছেন। তুমি তার শার্ট দেখবা, তার লুক দেখবা, মানে কোথাও তুমি নিশান ছাড়া আর কিছু দেখবা না। ট্রু। আমিও জেরিনকেই পেয়েছি, তবে মির্জাকে পাইনি। এমন, এবং দেখো এমন অনেক হয় যে আমরা ক্যারেক্টার প্লে করি গ্রামের, আমাদের গেট আপ থাকে একদম, ধরো মেকআপ থাকতেছে, যেটা আমারও অনেক ছবিতে তুমি পাবা। যখন আমি আগের সিনেমাগুলোর কথা যদি আমরা বলি, কস্টিউম দেখবা অনেক গর্জিয়াস। গ্রামের একটা রিক্সাওয়ালা বা একটা টং দোকানদার, ওরা দে আর ভেরি কমফোর্টেবল টু ওয়্যার লুঙ্গি। হ্যাঁ, কিন্তু আমরা সেখানে দেখাবো যে খুব ব্র্যান্ডের একটা শার্ট পরা, হয়তো হ্যাঁ পোলোর একটা শার্ট পরা, একটা সুন্দর ফিটিংস একটা জিন্স পরা বা প্যান্ট পরা। তো আমরা ওই অ্যাক্টিং খুব ভালো করছি, কিন্তু ওই ক্যারেক্টারটা হয়ে উঠছি না। তো এখানে দেখবো প্রত্যেকে ওই ক্যারেক্টারটা হয়ে উঠছে। তো আমার কাছে আমার এবার জানতে চাওয়া, দাগি আমরা সবাই সিনেমা হলে গিয়ে দেখছি, অন্য চলচ্চিত্র দেখছি, তুমি যেহেতু দাগির নায়িকা, অন্য চলচ্চিত্রগুলো তোমার দেখা হয়েছে কিনা? জঙ্গলি, বরবাদ, চক্কর এবং আরো যেসব জিন 3, এগুলো দেখেছো কিনা? যেটা হয়েছে দেখো, আমার প্রথম প্ল্যান ছিল যে আমি ঈদের দিন আমার সিনেমাটা দেখবো, এরপরে আমি অন্য সিনেমাগুলো দেখবো। বিশেষ করে আমার জঙ্গলি এবং বরবাদ দেখার খুব ইচ্ছা ছিল, কারণ প্রমোশনালি বলো বা লুক বলো, ট্রেলার টিজার যেটাই বলো, আমার কাছে খুব মানে থাকে না যে প্রমিজিং লাগছে। আমার কাছে মনে হয়েছে এটা দেখা উচিত আমার একজন আর্টিস্ট হিসেবে। তো ওইটা আমার প্ল্যান ছিল, কিন্তু বিশ্বাস করো এই যে 7 দিন হয়ে গেল, 7-8 দিন হয়ে গেল, ঈদ গেল, আমি একটা দিন সময় পাইনি। আমি আমার ছবির বাইরে থেকে, মানে ছবির প্রমোশন বলো, আমাদের মিটিং বলো, আরো কিভাবে আমরা আসলে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারবো, যে অনেকগুলো প্ল্যানিং থাকে। দাগি ফিল্মটা যে হলে চলছে, এটা তো 16 কোটির মধ্যে 1 কোটি মানুষও ঠিকঠাক মতন জানে না। তো এটা পৌঁছায় দেওয়া, এবং শুধু আমাদের ছবি না, অন্যান্য ছবিও দেখবে যে কয়জন মানুষ জানে যে ছবি চলছে হলে এবং কোন কোন হলে। তো এটা আমাদের এবার বেশি মেইন ছিল, এইম ছিল যে আমরা এবার একদম দর্শক যেন জানে, এবং এটা যেন এমন হয়ে যায় যে এই দাগি দেখিসনি, তাহলে আর কি হলো, দেখা উচিত। হ্যাঁ, তো এটা আমাদের একটা ইচ্ছা ছিল। তো এটার কারণে আমার হয়নি। বাট এই যে সামনে ফ্রাইডে হলে আমার খুবই ইচ্ছা যে আমি বরবাদ এবং জঙ্গলি এই দুটো ফিল্ম আমি আসলে দেখতে চাই। তোমার প্রথম সিনেমা 2010 সালে, মানে 15 বছর হয়ে গেছে, লম্বা একটা সময়। সো সেখানে শাকিব ভাইয়ের বিপরীতে, সো আমি একটু যদি সেই সিনেমার গল্প শুনতে চাই, যে তখনকার সেই সময়টা আর এখনকার সময় তমা মির্জা একটা লম্বা সময় পাড়ি দিয়েছো। আমার যেটা মনে হচ্ছে যে, ধরো এটা আমি সব সময় বলি যে একটা সময় পরে আসলে যে কোনো প্রফেশনে যাওয়া উচিত, সবকিছু একটা সময় থাকে। আমি এখন যতটা পরিপক্ক, আমি এখন যতটা বুঝি, আমি যখন আসছি আমি আমার এসএসসি কমপ্লিট করে আসছি। মেয়েটা নাচে, ভালো লেগেছে সবার, বলছে সিনেমায় নিয়ে চলে যাওয়া আসছি। যায়। হ্যাঁ, তখন এত ফেসবুক ছিল না, তখন এত কিছু ছিল না, সো ইন্ডাস্ট্রি সম্পর্কে এত কিছু জানারও অপশন ছিল না। তো টিভিতে দেখতাম, খুব ভালো লাগছে, বলছে আচ্ছা একটা ছবি করলে কি হবে, আসছি একটা ছবি করছি, বড় পর্দায় দেখে মনে হয়েছে আল্লাহ আরেকটা ছবি করি। এরকম করতে করতে অনেক করা হয়ে গেছে। কিন্তু এখন এসে যেটা বুঝি যে এই সময়টা আমার প্রপার টাইম, আমার সবাই বলে সেকেন্ড ইনিংস, যেটা আমি শুরু করেছি 2020 থেকে 5 বছর। তো এটা আমার প্রপার টাইম ছিল। 5 বছর মানে হলো আমি আমার গ্রাজুয়েশন শেষ করে আমি আসছি।
এইটা আসলে প্রপার টাইম। কেউ যদি আসতে চায়, আমার মনে হয় অ্যাটলিস্ট ইন্টার কমপ্লিট করার পরে ভার্সিটি লাইফেও পড়ালেখাটা 1-2 বছর কন্টিনিউ করে দেন আসা উচিত। এটা না আমাদের মানসিক জায়গা থেকে না আমাদের অনেক ম্যাচিউর করে, এবং একটা সবকিছুর ওই যে বলে না একটা সবকিছুর সময় থাকে, তো ওইটা আমার সময় ছিল না, এই জন্যই হয়তো আমার কাছে মনে হয় যে ওই সময় না স্টার্টটাও দরকার ছিল, যে হ্যাঁ স্টার্টটা হোক, তারপর একে করে তো দেখো তোমার লাইফে গহীনের গান আছে, এরকম মানে মিউজিক্যাল ফিল্ম কিন্তু আমরা সবার লাইফে আমরা দেখি না বা সবার থাকে না। তো সেই এবং এত অল্প বয়সে ন্যাশনাল অ্যাওয়ার্ডের কারণ নাই, শীর্ষ শিল্পী বাদ দিয়ে যদি তুমি দেখো, তুমি 2015 তে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি। তো এটা মানে আমি রিগ্রেট করছি না, কিন্তু যারা আসতে চায় তাদেরকে তো আমি মানে আমি যেটা এক্সপেরিয়েন্স করছি ওটাই আমি বলতে চাই। আমার অঞ্জন দত্ত অসম্ভব প্রিয়, মানে তার অভিনয় দেখা হলে তুমি সবসময় এটা বলো আমাকে, ওটা কবে আসবে, ওটা কবে আসবে। না হ্যাঁ আমার এটা, আমি তার অভিনয়ের খুব ভক্ত, তার গানের খুব ভক্ত, এবং প্রতিদিন অন্তত একবারের জন্য হলেও আমি অঞ্জন দত্তের গান শুনি। তো অঞ্জন দত্তের দুই বন্ধু, যেখানে আমরা তোমাকে দেখতে পাবো এবং সেখানে একটা চুলবুলি টাইপের ক্যারেক্টারে তোমাকে দেখতে পাবো, সেটা কবে আসবে? গান শুনেছো, অভিনয় দেখেছো, দুইটার ভক্ত হয়েছো, তুমি আরো দুইটা জিনিস যদি তার নির্মাণেরও ভক্ত আমি ডেফিনেটলি, নির্মাণ, হ্যাঁ, তাহলে আর একটা জিনিসে তুমি ভক্ত হয়ে যাবা, সেটা হলো তুমি ব্যক্তি অঞ্জন দত্ত। অসাধারণ মানুষ, আমি খুব কম মানুষকে এরকম পেয়েছি, এবং খুব কম মানুষই এরকম হয়তো হয়, দ্যাটস ওয়াই সে অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত তো আর হয়নি, আর হবেও না কখনো। হ্যাঁ, তো আমি যখন ওনার সাথে কাজ করছি, এবং এট এ টাইম ওনার মিসেস বৌদিও অসাধারণ। তো অঞ্জনদার সাথে যখন প্রথম আমার ফোনে কল এসছে, আমার মনে আছে তখন আমার সুরঙ্গ শেষ হয়েছে প্রায় 6 মাস। তো আমি গাড়িতে করে ধানমন্ডি থেকে শুটিং শেষ করে, যে কোনো একটা ওপেনিং বা কিছু একটা ছিল, ওখান থেকে শেষ করে আমি বাসায় আসছি। তো আমি দেখলাম যে 3টা কল হয়ে আছে, একটা অঞ্জন দত্তের, ওনার ছবি দেখে আমি বুঝলাম যে এটা ওনার নাম্বার, ইন্ডিয়ান নাম্বার। একটা অঞ্জন দত্তের ছেলের নাম্বার, ওইটাও আমি ছবি দেখে বুঝলাম। আর একটা হলো বিনস থেকে যাদের আমি কাজ করেছি, যাদের প্রোডাকশন, তাদের একটা কল। 3টা কল দেখে আমি শিওর হলাম যে হ্যাঁ এটা রিয়েল কল, এটাতে আর কোনো সন্দেহ নেই। তো আমি প্রথম কলটাই অঞ্জনদাকে ব্যাক করলাম, এবং আমার উচিত ছিল যে বিনসকে একটা ফোন দেওয়া, যে আসলে কি, বাট আমি এত এক্সাইটেড ছিলাম খুব যে আমি আগে স্বাভাবিক ওনার সাথে কথা বলতে চাইছি, আমি ওনাকে কল দিলাম। এবং এটা আমার লাইফের অনেক বড় পাওয়া, উনি যখন আমাকে বললেন যে আমি তোমার ফ্রাইডে দেখেছেন উনি, আর সুরঙ্গ দেখেছেন, আমি তোমার সুরঙ্গ দেখেছি, আমি চাই তুমি আমার সাথে এই কাজটা করো। তো উনি চান আমি ওনার সাথে কাজটা করি, এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। ডেফিনেটলি হ্যাঁ, মানে এবং তারপরে ওনার সাথে আমার 2-3 বার 4 বার যখনই আমাদের প্রি মিটিং গুলা হয়েছে, কথা হয়েছে, মানে আমার মনেই হয়নি যে আমি দ্য লিজেন্ড অঞ্জন দত্তের সাথে কথা বলতেছি। এবং শুটিং এক্সপেরিয়েন্স কেমন ছিল? সব থেকে শুটিং এক্সপেরিয়েন্স তো অসাধারণ, ওটা তো বলছি। সব থেকে বেস্ট পার্ট ছিল আমরা যে গানটার ওনার ফ্যান, হ্যাঁ, চাকরিটা তো আমি পেয়ে গেছি বেলা শুনছো, এইটার পরে আর কোনো এই বেলার সাথে ওনার কোনো কনভারসেশন আর আমরা শুনিনি। এবার কি এটা শুনতে পাবো? শুনতে পাবে। ও মাই গড, এবং সুপার এক্সাইটেড। এটা একটু ডিফারেন্ট ওয়েতে, এই 2025 ওয়েতে। হ্যাঁ, তো উনি আমাকে ভিডিও কলে আমরা কথা বলছি যে আমার লুক অ্যান্ড সবকিছু কিভাবে হবে, কারণ উনি তো তখন দেশে নেই, আমার হেয়ার কি হবে, আমার কি হবে, এবং আমি কিভাবে কথা বলবো। তো উনি আমাকে বললো আমি তোমার এই যে চুল বললে আমি একটু কেমন কেমন কথা বলি না, তাড়াহুড়ো করে একটু হাত পা নাড়াই, একটু করি। উনি বললো আমি এই ক্যারেক্টারটা চাই। আমি ঠিক আছে, তাহলে আমি ক্যারেক্টারটা রিপ্লেস এটা সেটা বলে আমাকে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কি দাদা? বলে আমি একটা গান, এই ছবিতে তো প্রায় 6-7টা ওনার গান আছে, আনরিলিজড অ্যালবাম যেটা রিলিজ হবে, এবং অনেকদিন আমরা তার নতুন গান শুনি না। তো বললো এরকম করছি, এর মধ্যে একটা গান আছে, এই গানটা আমি তোমাকে শোনাবো। এবং ভিডিও কলে উনি গিটার বাজিয়ে আমাকে এই গানটা শোনালেন। দারুণ দারুণ দারুণ। এটা যে কি লেভেলের গুজবাম, ধরো আমি আরেকটু হলে ফেন্ট হয়ে পড়ে যাইতাম, এরকম একটা অবস্থা যে আর 2-3 মিনিট আমি শুনলেই আমি মানে হ্যাঁ। তো এই যে ওনার দরকার ছিল না আমাকে গানটা শোনানোর, এই যে আমাকে উনি, তুমি আমার আগ্রহ বাড়িয়ে দিচ্ছ, বাট আমাকে এটা বলো যে দুই বন্ধু কবে আসছে? এটা একমাত্র বিঞ্জ বলতে পারবে, সুজি আপু বলতে পারবে, আমার সুজি আপুর কাছে শুনতে হবে। আমার মনে হয় যে এটা আসলে এভাবে চায় না দিতে, আমরা চাই আমাদের যেটা প্ল্যান, যে আমরা ওনার কনসার্ট করব, দিবস কনসার্টে গানগুলো আসবে, এইভাবেই যেন আসে। কারণ ওনার যথেষ্ট বয়স হয়েছে, একটা সময় পরে উনি হয়তো আর এইভাবে গান গাইবেন না। তো আমরা চাই যে এটা যেন ওনার প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা পুরোটাই ওনাকে ডেডিকেট করতে চাই, এটা একটু অন্যভাবে চাই, এই জন্যই লেটটা হচ্ছে। আমি অপেক্ষা করে, শুধু আমি না, আমার মনে হয় বাকিরা সবাই একই কথা বলবে আমার সঙ্গে, যে আমরা অপেক্ষা করে আছি কবে সেই দুই বন্ধু আমরা দেখতে পাবো। বাট অন্য সিনেমার কি খবর?
আর কি কি সিনেমা সামনে আসছে তোমার? আমার একটা ফিল্ম অলরেডি আমার পাইপলাইনে এখন এটাই, এরপরে দর্শক আমার এই ফিল্মটাই দেখতে পাবে। নাম কি সেই ফিল্ম? কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলবো যে এটা ভেরি সুন আমি শুটে যাচ্ছি। আচ্ছা, সেটার নায়ক কি আফরান নিশু, সেটার ডিরেক্টর কি রায়হান রাফি নাকি হচ্ছে শিহাব শিহাব শাহীন। শাহীন? হ্যাঁ, কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না, হ্যাঁ। কিন্তু এতটুকু বলতে পারি যে আমার লাস্ট কাজগুলোতে যেহেতু দর্শক নিরাশ হয়নি, নিরাশ হবে না, তার মানে আরো তমা ভালো মির্জা কিছু এখন পাবে। স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে খুবই সচেতন। একদমই আরো ভালো কিছু পাবে, মানে আমি আশাবাদী যে যেমন সুড়ঙ্গ দেখে বসে এটাই আমার বেস্ট কাজ, হ্যাঁ, সবাই কিন্তু এটাই বলছে এটা তো হ্যাঁ। আমার ওয়ান অফ দ্য বেস্ট, হ্যাঁ। এটাই তো আমার বেস্ট। তারপরে যখন আমলনামা দেখছে তখন আমাকে বলছে যে না, এই আমলনামাটা আমি এখনো দেখিনি। আমলনামা দেখে আমি তোমার আমলনামায় আমলটা লিখবো, Please, জানাবো যে ওয়াও please। তোমা। তো আমলনামা দেখে যখন তখন আমাকে বলছে যে এটা বেস্ট, এরপরে দাগি দেখে বলতেছে না এইটা বেস্ট। তো আমি না, এই যে নিজের সাথে নিজের যে একটা কম্পিটিশন হচ্ছে না, যে পরেরটা দেখেও যেন বলে এটা বেস্ট, এই কম্পিটিশনটা আমি খুব এনজয় করতেছি। কম্পিটিশন প্রসঙ্গ যেহেতু এলো, নিজের সঙ্গে নিজের কম্পিটিশন এবং একই সাথে ইন্ডাস্ট্রিতে অন্য কারোর সঙ্গে কম্পিটিশন করতে কখনো কি ইচ্ছে হয় নাকি মনে হয় যে না, আমি আসলে কম্পিটিশনটা আমার নিজের সঙ্গে করবো, আমি আমার সবচেয়ে বড় কম্পিটিটর? যে যার জায়গায় অসাধারণ সুন্দর, এক একজনের সৌন্দর্য এক এক রকম। রকম। তো তাদের অ্যাক্টিং এর সৌন্দর্য এক এক হুম, রকম, হুম। তাদের প্রেজেন্টেশন, তাদের কথা বলা, ওইটা অন্যরকম বিউটি। আজকে দাগে আমি না করে অন্য কেউ করলে হয়তো সেটা আরেক ধরনের প্যাটার্নের অ্যাক্টিং হতো, সেটা অন্যরকম বিউটি হতো। তো এক একটা ক্যারেক্টার এক এক রকম। আজকে আমি যদি গিয়ে জঙ্গলি করতাম, ওইটা হয়তো অন্যরকম বিউটি হতো। হ্যাঁ, আজকে যদি বরবাদের হিরোইন এসে জঙ্গলি করতো, সেটা আলাদা বিউটি হতো। তো এই জন্য আমি কারোর সাথে কম্পিটিশনে যেতে চাই না, কারণ দে হ্যাভ দেয়ার ওন বিউটি। এক্স্যাক্টলি। একটা ব্যাপার বলতে চাই, গতকাল যখন সিনেমাটা দেখছিলাম, তুমি হুম। যখন নাচ করছিলে, হুম। তো আমি আমার মানে যিনি আমার বন্ধু বা বোন যেটাই বলে উঠছি আপু, তাকে বলছিলাম যে তমা যে নাচের মেয়ে, এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ তার জন্য অ্যাক্টিং এর ক্ষেত্রে, কারণ এক্সপ্রেশন একটা ফ্যাক্ট, এবং তুমি যে নাচো, আলাদা করে অন্য কোনো নায়িকাকে নাচটা শেখাতে হতো তোমাকে, কিন্তু অতটা কষ্ট করতে হয়নি, কারণ তুমি আসলে নাচ থেকেই এত দূর চলে এটা এসেছো। থ্যাঙ্কস টু তোমার শিয়াব ভাই, যে আমি তো ছবি করলাম অনেকগুলোই, কখনো আমার নাচের কোনো পার্ট কেউ কখনো নেয়। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো ছোট্ট করে, কিন্তু তারপরেও না আমার কাছে জিনিসটা অনেক কিউট লাগছে। এবং এই যে উনি যে ভাবছে যে মেয়েটা নাচের, একটা গানের মধ্যে ওর একটা নাচের পার্ট থাকুক, হ্যাঁ। এতটুকুই কয়জন ভাবে। তো এই জন্য আমি আমি গ্রেটফুল, আমি আসলে থ্যাঙ্কফুল যে শিয়াব ভাই এটা ভাবছে। উপস্থাপনা আবার কবে করবে? এখন কি বড় মঞ্চে বড় তারকাদের নিয়ে উপস্থাপনা করবে নাকি কোনো অ্যাওয়ার্ড শো? আর করবো না, মাফ করে দাও, অনেক কেন, কঠিন। বাবা রে বাবা, টক ব্যাকে বলতেছে এইদিকে, টকবেকে শুনবে না, এই যে আমার তো টকবেক নেই আজকে। শোনো, আমার কাছে যখন আমি উপস্থাপনা করেছি, তখন কি আমার মনে হয়েছে এটা একটা কঠিন কাজ। প্রফেশন, কঠিন জব। এর আগে আমার আমার তো হয় অ্যাক্টিং খুব কঠিন মনে হয়, কারণ যার যেটা কাজ। হ্যাঁ, তো আমি করে আমার মনে হয়েছে, এবং তখন আমি ফিল করছি যে আমরা এত ভাবি যে উপস্থাপকের কেন একটা শট দুইবার দিতে হবে, একটা কথা কেন এত চিন্তা করে বলতে হবে, বা এটা হবে, বা এই প্রশ্নটা কেন করলো, এটা তো নাও করতে পারতো। কিন্তু এটা যে তার দোষ না, এটা যে প্রোডিউসার শেখায় দেয়, এগুলো তো আমি তো তখন গিয়ে বুঝছি। এবং জিজ্ঞাসা না করলে যে প্রোডিউসার কষ্ট পায় বা অনেক সময় মাইন্ডও করে, বকাও দেয়। এগুলো তো আমি পরে এসে এখন যখন আমি এই হ্যাঁ, প্রফেশনটা শেষ করে এসেছি, তখন আমি বুঝছি। তো তখন আমার মনে হচ্ছে না, আমি ভালো করি আর খারাপ করি, কিন্তু এটা আমার জায়গা না। ওই যে বনেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃ করে, তো এখানে তোমরাই সুন্দর। ও বাবা, আচ্ছা। সারাদিনে তমা মির্জা কতক্ষণ ওয়ার্কআউট করে? এই যে যেমন এই 1 মাসে আমার সব মিলে 10 দিনের বেশি করা হয়নি, বিকজ অফ আমার এই যে টাইমিং বা কাজের ব্যস্ততা। বাট বাকি 20 দিন আমি আমার ডায়েটটা একদম প্রপার ওয়েতে করছি, যাতে আমি খুব বেশি গেইন না করি। এখন যেমন আমার হাতে আর 3 মাস আছে, নতুন সিনেমা শুরুর জন্য। 3 মাসের মধ্যে আমি প্রপার ওয়ার্কআউট করব, এবং আমার এভরিডে ওয়ার্কআউট, আমি তো একটু ফাঁকিবাজ, প্রপার ওয়েতে হয়তো 50 মিনিটসের মতন হয়, বাকি 10 মিনিটস আমি ফাঁকিবাজি করি। আর আমার 50 মিনিটসের মতন আমি পার্কে হাঁটি। তো এটা হলো আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন না, 4 দিন এটা করি, বাকি 3 দিন করা হয় না। কোন নায়কের সঙ্গে অ্যাক্টিং করা তোমার কাছে স্বপ্নের মতো, বা তুমি স্বপ্ন দেখো যে তার সঙ্গে তুমি অভিনয় করতে চাও, পর্দা শেয়ার করতে চাও? মানে পেয়ার হয়ে বা ওই ছবিতে দেশে বাইরে সবার সাথে কাজ করা হতে হয়েছে। আমার দেশের বাইরে মানে কি, আমার দেশেই অনেকের সাথে এখনো কাজ করতে ইচ্ছা করে। আমার মনে হয় কেন আমি একদম 90s এ তো আমি কিড, তো আমি 80s এর কেন কিড হলাম না? তাহলে হয়তো আমি সালমান শাহের সাথে কাজ করতে পারতাম।
আমার মান্না ভাইকে অনেক ভালো লাগে। তো ওইটা একটু আমার হয়েছে, কারণ মারুফের মধ্যে মান্না ভাইয়ের কিছু মানে কিছুটা তবে একটু তুমি মারুফের আছে। সাথে কাজ করতে চাও? আমি মারুফের সাথে কাজ করেছি। আচ্ছা, করেছো। আমার সবথেকে হিট ফিল্ম ছিল ইফটিজিং, তো ওইটা মারুফের ইফতিজি মারুফের সাথে। সাথে। হ্যাঁ, তো এইজন্য ওইটা একটু হয়েছে, বাট তারপর আমার মনে হয় মারুফ ভাই মানে মান্না ভাই তো মান্না ভাই, তো ওইটা একটু আছে। তো আমার মনে হয় যে চলে যাওয়ার পরে না আমরা ধরো- তাদেরটা বুঝি। এটা সত্য। ধরো কলকাতা থেকে ডাক এলো নতুন একটি একদম কমার্শিয়াল সিনেমার, তাহলে তুমি কোন হিরোকে চাইবে তোমার বিপরীতে? ফুল কমার্শিয়াল ফিল্মে আসলে আমাকে মনে হয় না দেখা যাবে। আচ্ছা, এটা তুমি চাও না? আমি রেডি না। আমি রেডি না এই জন্যই, কারণ কমার্শিয়ালি গ্ল্যামারাস যে ব্যাপারগুলো থাকে, কমার্শিয়াল যে ব্যাপারটা থাকে, ওইটা অন্য ধাঁচের, যেটা আমি ছিলাম। কমার্শিয়াল ফিল্মে আমি তো অনেক কাজ করছি, বাট এরপরে আমাকে ভেঙে আমি এখন কাজ করছি। এবং ওই তমার থেকে কিন্তু এখনকার তমাকে সবাই খুব ভালোভাবে একসেপ্ট করেছে, বেশি পছন্দ করে। হ্যাঁ। তো এইখান থেকে আবার বের হয়ে ফুল কমার্শিয়াল ফিল্ম করাটা আমার জন্য আবার একটা মানে ডিফিকাল্ট, এবং আমি নিজেও চাই না, কারণ এখন আমি না একটা ক্যারেক্টারকে ধারণ করি, তো ওই ক্যারেক্টার হয়ে বাঁচি, তো এটা একটা আমার কাছে সন্তানের মতো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই যে একটা চরিত্র বড় হয়ে ওঠা, বিশাল হয়ে ওঠা, এইটা অনেক বেশি আনন্দের। এই আনন্দটা যে পাইনি, সে আসলে জীবনে অভিনেত্রী বা অভিনেতা হিসেবে কিছুই পায়নি। তো এটা আমি চাই। তো হ্যাঁ, মিক্সড ফিল্ম আমি করতে পারি, যেখানে কমার্শিয়াল এলিমেন্টও আছে, ওইখানে ডিফারেন্ট অ্যাক্টিং এর জায়গাটাও আছে। এটা হলে আমি আসি, এটা হলে আমি একদম ধরো ওই ছবির জন্য জান প্রাণ দিয়ে দিব এরকম। তো এরকম যদি হয়, তুমি যদি বলো কার সাথে আমার কাজ করার ইচ্ছা, বুম্বাদার মানে প্রসেনজিতের সাথে আমার কাজ করার খুব ইচ্ছা। দেখা যাক, উই হোপ যে সেটাও মানে হয়ে যাবে, সেই স্বপ্ন পূরণ হবে। তখন হয়তো আবার আমি তোমার ইন্টারভিউ করব। একদম। থ্যাংক ইউ সো মাচ। তা না হলে করব না? অবশ্যই করব, এটা তো করতেই হবে, কিছু করার নেই। কয়েকদিন পরে আবার ফোন করব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালো থাকো। ঈদের সালামি কিন্তু আমাদের সবাইকে দিয়ে যাবে, বাই দ্য ওয়ে। কেন? এখানে অনেক বড়রা আছে, তারা আমাদের সালামি দেবে। তুমি একই খাম। গ্রুপে থাকো, তুমি আমি তোমার গ্রুপে, আমি তো ওই খামটা এনে দিচ্ছি, নো প্রবলেম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। থ্যাংক ইউ। আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা দাগিকে এরকম ভালোবাসা দিচ্ছেন, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আমি মানে জেরিনকে অনেক ভালোবাসা দিচ্ছেন। তো থ্যাংক ইউ সো মাচ। এখনো অনেকটা পথ বাকি দাগির আসলে পথ চলার, কারণ আপনারা যত হলে আসবেন দাগি তত সফল হবে, তত এটা আমাদের জন্য পাওয়া। আপনারা প্লিজ হলে এসে দাগি দেখুন, যারা এখনো দেখেননি। আর যারা দেখেছেন তাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই আপনার পরিবারের অন্যান্য মেম্বারদের নিয়ে আসবেন, দাগি দেখবেন, এবং আমার জন্য মন ভরে দোয়া করবেন। থ্যাংক ইউ। আবারও অনেক অনেক ভালোবাসা। তোমার জীবন খুব সুন্দর কাটুক, এবং যেহেতু ঈদ তোমার জন্য খুবই বিশেষ, ঠিক 10 বছর আগে তুমি ঈদের ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলে, বলা যায় না কি হয় না, কি হয়। তাই তো অনেক অনেক শুভকামনা রইল। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আবারও আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে। তবে অবশ্যই সবাই, পরিবার পরিজন বন্ধু সবাইকে নিয়ে গিয়ে সিনেমা হলে দাগি দেখুন। শুধু দাগি না, এবারের সিনেমা হলে যে কটি সিনেমা এসেছে সবগুলো সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন, আর থাকুন টিবিএস এর সঙ্গে।